নমস্কার। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই সাপ্তাহিক কবিতা পাঠের আসরে আমরা চেষ্টা করি নানা ধরনের অনুষ্ঠান করতে। আজ আমরা বেছে নিয়েছি কল্লোল যুগের সেই ৫ জন কবিকে। রবীন্দ্রোত্তর যুগের যে ৫ জন কবি না হলে বাংলা কবিতা আজ এ জায়গায় এসে পৌঁছত না। আজ আমাদের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব রয়েছে আমাদেরই সহশিল্পী মানস দের হাতে। মানস নিজেও একজন কবি। মানসের আবৃত্তিও আপনারা শুনেছেন ও অভিনয়ও করে। আমি অনুরোধ করব আজ মানসকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ মানস। ধন্যবাদ রিচা। আজকে আমাদের আবৃত্তি চর্চার বিষয় হলো পঞ্চকবি। তো এনারা হলেন সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে ও অমিয় চক্রবর্তী। রবীন্দ্রোত্তর যুগে বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলা কবিতা যেভাবে আজকের রূপ ধারণ করেছে তার পেছনে কিন্তু এই ৫ কবির ভূমিকা অনস্বীকার্য। আর এরা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছিলেন যখন রবীন্দ্রনাথ জীবিত ছিলেন। তাই বোধহয় কারো পক্ষেই রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে এসে নতুন শৈলীতে, একদম নতুন শৈলীতে লেখাটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ। এবং সেখানে পুরোপুরি না হলেও অনেকটাই সফল এনারা। এবং আধুনিক বাংলা কবিতার পথ চলা শুরু এদের হাত ধরে, যা রিচা একটু আগে বলল। আর একমাত্র ব্যতিক্রম বোধহয় জীবনানন্দ, তার কথায় আমরা নিশ্চয়ই পরে আসবো। আর আমরা এনাদের বিষয়ে নিয়ে আলোচনা করব কবিতার মাঝে মাঝে। তার আগে আমরা সোজাসুজি চলে যাব আবৃত্তি চর্চায় বা আবৃত্তি পাঠে। আজকের প্রথম শিল্পী ব্যাসদেব সাহা বা রানা। আজকের আমরা কবিতা শুরু করছি একটা প্রেমের কবিতা দিয়ে, কোনো মেয়ের প্রতি, বুদ্ধদেব বসু। রানা। নমস্কার, ধন্যবাদ মানস। পঞ্চকবির উপর এমন সুন্দর একটা কবিতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি কবি বুদ্ধদেব বসুর কোনো মেয়ের প্রতি কবিতাটি পাঠ করব। একটু সময় হবে, পাশে গিয়ে বসিব তোমার, টবেতে ফুলের চারা তোমাদের বাড়ির সিঁড়িতে, নতুন সবুজ পাতা নড়িতেছে ঈষৎ হাওয়ায়, সিঁড়ির সম্মুখে ঘর, ছোট্ট ঘর, ঠান্ডা পরিষ্কার, সেলাই কলের কাছে ছোট্ট টুলে রয়েছে বসিয়া, সুতো ফুরাইছে বুঝি, বই খোলা কোলের ওপর, ভিজে কালো চুলগুলি এলায় পড়েছে সারা পিঠে, সাদা সেমিজের ঘিরি কালো পাড় উঠেছে জড়াই, শাড়ির চওড়া পার, সাদা শাড়ি নিষ্কালো পার, ঠিক তার পাশে নয় তবু কাছে বসিব চৌকাঠে। একটু সময় হবে। মোদের বাড়িতে বড় লোকজন, কোথায় যে যাই, বাইরে দারুণ রোদ, বেরোতেও সরে না যে মন, দাঁড়ায়েছি জানালায়, গড়িতেছে নতুন পাতারা, রাস্তায় এসেছি নেমে, সিঁড়িগুলো টবেতে সাজানো, রাস্তাটা হয়েছি পার, সবচেয়ে নিচের সিঁড়িটি, মোরা কাছাকাছি থাকি, রাস্তাটির এপার ওপার। তুমি মোর নাম শোনো, শুনেছি তোমার ডাক নাম, আমারে দেখিলে তুমি পারিবে না, চিনিতে পারিবে, আমি তো তোমারে চিনি, মাঝখানে রাস্তাটুকু শুধু, তারপর সাদা সিঁড়ি, লাল টবে নড়িছে পাতারা, একটু বসিব শুধু, থাক তুমি নাই বা উঠলে, ছোট্ট টুলে বসে থাকো, বেশ আছি আমি এখানে চৌকাঠে, ভিজে চুলগুলি রেখে সারা দেহ করব শীতল, ছোট্ট পা দুখানি দেখে হতমন লইব সরাই, লোকজন জড়ো হোক, প্রাণ পড়ে চাচা শিশুরা, মায়ের মেজাজ হোক আকাশের রোদের মতো, আমার কি এসে যায়, তুমি বসে আছো মোর কাছে, ভিজে তব চুলগুলি
ঘরখানি ঠান্ডা পরিষ্কার। কহিব হালকা কথা, বাজে কথা, যা তুমি বুঝিবে। সেদিনের থিয়েটার, আমাদের পাড়ার খবর, সবচেয়ে রূপসী কে আধুনিক সিনেমা জগতে? মকচুল ভালো কিনা, আফ্রিকার জন্তু আর ব্যাধি, মাঝে মাঝে হাসিবে না ছল ছল ঢেউয়ের মতো? জুড়াবে আমার দেহ ছল ছল সেই হাসি শুনে, জুড়াবে আমার মন ভিজে তব এলোচুল দেখে। সিঁড়ির সম্মুখে ঘর, ছোট্ট ঘর, ঠান্ডা পরিষ্কার। মোদের বাড়িতে বড় লোকজন, ভীষণ ভিড়ভাড়। একটু সময় হবে। নমস্কার। বড় সুন্দর আবৃত্তি করে শোনালো রানা। তো কবির সম্বন্ধে দু একটা কথা বলি, বুদ্ধদেব বসু সম্বন্ধে। ওনার জন্ম অধুনা বাংলাদেশের কুমিল্লাতে নভেম্বর 30, 1908, আর মৃত্যু 1974-এ। প্রাথমিক পড়াশুনো উনি করেন কুমিল্লা আর ঢাকাতে। তারপর ঠিক 23 বছরের মাথায় উনি কলকাতায় আসেন। আর ঠিক সেই সময়টাই আমরা বলি কল্লোল যুগ, বাংলা সাহিত্যে কল্লোল যুগ। এবং কল্লোল নামে একটা পত্রিকাও ছিল এবং তিনি সেই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। যাই হোক, ওনার সম্বন্ধে আবার পরে আসবো ওনার কথায়। আপাতত কোনো মেয়ের প্রতির পর আমরা চলে যাব 8 বছর আগের একদিন স্বপনদার কাছে। জীবনানন্দের কবিতা 8 বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বাসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন, যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুত্থুরে অন্ধ পেঁচা বলেনি কি বুড়ো চাঁদ বুঝি গেছে বুঝি বেনজলে ভেসে?
চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে গিয়ে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবুও মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর কত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুত্থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর আবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনজলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্বপনদা। নতুন করে কিছু বলার নেই জীবনানন্দ নিয়ে। আমরা অলরেডি একটা অনুষ্ঠান করেছি ওনাকে নিয়ে, অনেক বিষয় আলোচনা করেছি। তবে এটা আমি বলতে চাই যে ভাষার বিন্যাস মনের মধ্যে এক অদ্ভুত চেতনার সৃষ্টি করে জীবনানন্দের কবিতায়। যেটা উনি বলেছেন যে এই কবিতাটাতে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা জীবনানন্দই পারেন। যাই হোক, পরের শিল্পী তপস্যা। আবার আমরা চলে যাব বুদ্ধদেব বসুর কবিতায়। তপস্যা। ধন্যবাদ মানসদা, নমস্কার। আমি পড়ব হচ্ছে বুদ্ধদেব বসুর আবির্ভাব। তারপর এলো দেবদূত। বই পড়ে গল্প শুনে যেমন ভেবেছি, কিছু নয় তার মতো। নয় লাল তরোয়াল আঁকা, আগুনের পাখা নেই, নেই কোনো অলৌকিক অলংকার। মনে হলো উষ্ণ ছোট বাদামি নরম এক পাখি, বছরের ঢেউয়ের ঝাপসা ফেনা পার হয়ে এলো। বুকে তার কিশোর কান্নার দাগ হেমন্তে হলুদ, অথচ ঠোঁটের ফাঁকের নিচে প্রথম তৃণ বসন্তের ভাব। অসীম নির্ভরে ভরা ছোট্ট মুঠোর মতো পাখি। আমি ছিনু শুকনো ডাঙার পরে, যেখানে নির্জনে পাথর, আবর্জনা, মরা মাছ, শ্যাওলা শামুক কখনো দেয় না সারা জাহাজের সুদূর ধোঁয়ায়। সেখানেই পালকের স্পর্শ তার চুম্বনের মতো। আমার কঠিন মৃত্যু হলো তার বিশ্রামের দ্বীপ। কিন্তু কেন? বিচ্ছেদের অবসান হবে বলে? নির্বাসন ভেঙে যাবে ঘর ফেরা মুখর হাওয়ায়? ও কথা তারাই ভাবে যারা ভালোবাসেনি এখনো। তারপর অন্তহীন যাত্রা তার যুগ যুগান্তরে। আর যাকে দেখা যায় তার কিছু না থাকে, তাই তাই যাকে দেখা দেয় তার কিছু থাকে না তো আর, কেবল তৃষ্ণার তাপে কবরের মাটি ফাটে, সেই তো উদ্ধার। নমস্কার।
থ্যাংক ইউ তপস্যা, খুব ভালো লাগলো। তো এই কবিতাতে যে গদ্যের ব্যবহার, তপস্যা তুমি এটা পড়লে, গদ্যের ব্যবহার আমরা দেখি, গদ্যের ব্যবহার এই কবিতাটাতে, এই কবিতাটাতে তার এই যে গদ্যের ব্যবহার কবিতাতে, এটাই হচ্ছে বুদ্ধদেব বসুর লেখন শৈলীতে বাংলা কবিতায় মোটামুটি প্রথম বলা যায়। তো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ওনার প্রথম জীবনে যে সমস্ত কবিতা উনি লিখেছিলেন সেখানে রবীন্দ্রনাথের প্রভাব আমরা দেখেছি, আর কিছু কিছু জায়গায় পরের দিকের অনেক পাশ্চাত্য শৈলীর প্রভাবও আমরা দেখেছি বুদ্ধদেব বসুর কবিতায়। যাই হোক, পরের কবিতা আমার, বিষ্ণুদে। আমরা প্রচুর কবিতা পাই গ্রাম নিয়ে, এবং অনেক কবিতা পাই আমরা শহর নিয়ে, কিন্তু গ্রাম আর শহরের মাঝখানে মফস্বল বলেও কিছু আছে, এবং সেই সম্বন্ধে খুব বেশি আমরা কবিতা পাই না। এবং এই কবিতা তাই মফস্বলের উপর, কবিতার নাম মফস্বলে, কবির নাম বিষ্ণুদে। চাষিরা ফিরেছে ঘরে, শূন্য খেতে খামারে ইঁদুর, সোনালী সূর্যাস্ত শেষ, গোধূলির বিচ্ছিন্ন বিষাদ পাহাড়ে জমাট, ছোট নদী পথে গ্রামের বধুর রোমান্টিক ছবি নেই, থেমে গেছে গানের নিখাদ, পাহাড়ের দিকে ওড়ে শব্দময় অদৃশ্য বাদুড়, বাংলোয় বসে একা নামহীন প্রত্যাশা বিধুর, সামনে ছড়ানো রাত্রি অন্তহীন, অন্ধকারে নীল, অস্পষ্ট আলোক সত্তা, অন্ধকারে মরমে মূর্ছনা, আঘাতে আঘাতে প্রেমে প্রচ্ছন্ন বিলাসে হানে মিল, সংহত পুলকে হানে নক্ষত্রের কতই গুচ্ছ না, সামনে রাত্রির নীলে যায় বিরাট নিখিল, এ বিরাটে নিঃসঙ্গের ডুবে যাওয়া বুঝবা তুচ্ছ না, নিঃসঙ্গ স্বার্থের রাত্রি মিশে যায় বাহির বিরাটে, আকাশে আকাশে দেশে দেশান্তরে দিন রাত্রি রটে, দরিদ্র ব্যর্থের গ্লানি, অন্ধকারে স্থিমিত আভায় পরিপূর্ণ জীবনের রক্তপ্লুত বিচ্ছিন্ন নিশান, স্বপ্নেরা মরিয়া ভয়ে দীপাবলি কখনো নিভায়, জেগে থাকে স্মিত নেত্র নীলকণ্ঠ নির্মম ঈশান। ধন্যবাদ। এই রবীন্দ্রোত্তর যুগে আরেক স্মরণীয় কবি হলেন বিষ্ণুদে। ওনার জন্ম 1909 সালে 18 জুলাই কলকাতায়, মৃত্যু ডিসেম্বর মাসে 3 তারিখে 1982। তার কাব্যচিন্তার গঠনে যেমন ইউরোপীয় আধুনিক কবিদের দান অতি স্পষ্ট, তেমনি প্রভাবশালী মার্ক্সীয় জীবন দর্শন। তিনি জীবদ্দশায় সাহিত্য একাডেমি ও রাষ্ট্রীয় জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এরপর মফস্বলের পর আমরা চলে যাব হাওয়ার রাতে, শুভশ্রী নন্দীর কাছে। নমস্কার। কল্লোল যুগ কবিতার ভাষায় এক বিপ্লবের যুগ। রাবীন্দ্রিক ভাষাকে অতিক্রম করে যাব, এই শপথ নিয়েই তাদের যাত্রা শুরু। কাজ শেষ হলো, তারপর আবার নতজানু হওয়া রবীন্দ্রনাথের কাছে। কয়েক বছর আগে এখানকার একটা বাংলা লাইব্রেরিতে বুদ্ধদেব বসু কন্যা মীনাক্ষী বসু এবং তার স্বামী জ্যোতির্ময় দত্ত এসেছিলেন। তাদের সাথে একটা আলোচনা সভা পরিচালনার দায়িত্বে অংশগ্রহণ করার আমার সৌভাগ্য হয়। কল্লোল এবং কবিতা পত্রিকাটি যখন বেরোয়, তাদের বৈঠকখানায় যে কাজ হয়, এই সকল কবির যাতায়াত কথাবার্তা নিয়ে একটি সন্ধ্যা আমার মনে চিরজীবী হয়ে আছে, চিরজাগ্রত হয়ে আছে। তার মধ্যে একজন কবির কথা তারা বলেছিলেন, জীবনানন্দ দাশ। আমি তার কবিতা হাওয়ার রাত্রি পড়ছি। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা কখনো উড়ে যাচ্ছিল মৌসুমী সমুদ্রের পেটের মতো,
কখনো বা বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার, সাতি তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন এক আশ্চর্য রাত ছিল। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল চলে গিয়েছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা মুখের মতো জল জল করছিল সমস্ত আকাশ। জ্যোৎস্না রাতে প্রেমিক চিল পুরুষের বেবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল জল করছিল সমস্ত আকাশ। কাল এমন এক আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে। কাল তারা জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কিনারায় কিনারায় দীর্ঘ বর্ষা হাতে করে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করার জন্য, জীবনের গভীর স্তম্ভ তোলার জন্য, প্রেমের গভীর জয় প্রকাশের জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফিল্টের সবুজ ঘাসের গন্ধে। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মিলনোন্মত্ত বাহিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল সজীব রোমশ উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল। নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়ে নিয়ে চলল, একটা দূরত্ব শকুনের মতো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ রায়দি। আমরা আগের যে কবিতাটি শুনলাম স্বপনদার থেকে, সেখানে বোধহয় জীবনানন্দ মৃত্যু চেতনার কথা বলেছিলেন। আর এই যে কবিতাটা হাওয়ার রাত, এখানে কবির এক অন্য ভূমিকায় দেখলাম কবির জীবন চেতনা। উনি বলছেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, বা প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। মানে যদি আমরা বলি জীবনানন্দ, অনেকে বলে থাকেন যে মৃত্যু চেতনার কবি, আমার তো তা মনে হয় না। জীবনানন্দ একই রকম ভাবে জীবন চেতনার কবি। যাই হোক, রাত যখন এসেছে সকাল তো আসবেই। চলে যাব চিল্কায় সকালে সুতপা দাসের কাছে। সুতপাদি। ধন্যবাদ মানস। আমি বুদ্ধদেব বসু, চিল্কায় সকালটা পড়ছি। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারিদিকে সবুজ পাহাড়ের আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াতে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর
গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমায় বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপালী জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়েছে তার বুকের ওপর সূর্যাস্তের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু। তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের ওপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। ধন্যবাদ। ধন্যবাদ তোপাদি, একটা খুব ভালো কবিতা শোনানোর জন্য। যাই হোক, আবার বুদ্ধদেব বসুর কথায় ফিরে আসি। উনি কবিতা নামে এক বাংলা পত্রিকার সূচনা করেন এবং তার সম্পাদনা করেন প্রায় 25 বছর ধরে। এবং তার প্রথম উপন্যাস হলো সাদা, এবং ওই উপন্যাসটি তিনি রচনা করেছিলেন মাত্র 18 বছর বয়সে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর এমন বহুমুখী প্রতিভা বোধহয় আর আসেনি, যিনি নাকি একসঙ্গে কবিতা, উপন্যাস, ছোট গল্প, অনুবাদ বা নাটক লিখে গেছেন। জীবদ্দশায় প্রায় 40টা উপন্যাস বা 200টি বই তিনি রচনা করেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন। যাই হোক, চিল্কায় তো এখন সকাল, কিন্তু আটলান্টার মেঘে এখন বৃষ্টি। তাই সুপর্ণা আসছে বৃষ্টি নিয়ে। সুপর্ণা। অমিয় চক্রবর্তীর কবিতা বৃষ্টি। কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে, শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পথের জল, হাওয়া তমস্বিনী। আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানে ইন্দ্রমেঘ। কালো দিন, গলির অন্ধকার, কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে। নিবিষ্ট ক্রান্তির স্বর ঝড় বুকে অবারিত, চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে পড়ায় মুহূর্ত টিপ। নিভে যায় চোখে কম্পিত নগর শীর্ষে বাড়ির জটিল বোবা রেখা। বিরাম স্তম্ভিত লগ্ন ভেঙে আবার ঘনায় জল। বলে নাম অবিশ্রাম ঘুরে ঘুরে হাওয়া, খুঁজেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে। আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর, মত্ত দিন মুগ্ধক্ষণ, প্রথম ঝঙ্কার অবিরহ। সেই সৃষ্টিক্ষণ স্রোতস্বনা, মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা। প্রশস্ত প্রাচীন নামে নিবিড় সন্ধ্যায় এক আর্দ্র চৈতন্যের স্তব্ধ তটে। ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশে দৃষ্টি লোক। কি বিহবল মাটি গাছ, দাঁড়ানো মানুষ দরজায়। গুহার আধারে চিত্র ঝড়ে উতরোল, বারে বারে পাওয়া হাওয়া হারানো নিরন্ত ফিরে ফিরে ঘন মেঘ লীন। কেঁদেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে। ধন্যবাদ। ধন্যবাদ সুপর্ণা। কবি অমিয় চক্রবর্তীর জন্ম 1901 সালে 10ই এপ্রিল।
হুগলি শ্রীরামপুরে। ওনার মৃত্যু হয় 1986 সালে 12ই জুন। 1924 থেকে 1933 সাল পর্যন্ত তিনি ছিলেন রবীন্দ্রনাথের সাহিত্য সচিব। আর 1930 সালে রবীন্দ্রনাথ যখন জার্মানি, ডেনমার্ক, সোভিয়েত রাশিয়া বা আমেরিকায় গেছিলেন, তো উনি ছিলেন ওনার সফর সঙ্গী। তিনি তার চলযাই গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার এবং ঘরে ফেরার দিন কাব্যগ্রন্থের জন্য 1964 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আরো বহু সম্মাননায় ভূষিত হন তিনি ভারত সরকার দ্বারা 1970 সালে পদ্মভূষণ উপাধিতে এবং বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানিতে 1963 সালে। বৃষ্টি যখন আকাশে হয়েছে, তো রোদ উঠলেই আসবে রামধনু। চলে যাব মহুয়ার কাছে রামধনু কবিতার জন্য। মহুয়া। ধন্যবাদ মানসদা। নমস্কার, আমি মহুয়া। আমি আজকে পাঠ করছি কবি বুদ্ধদেব বসুর রামধনু। এটা শৈশবের কবিতা। বীরু, বুলু, রবি সব ছুটে আয়, তিনু, মিলি আর মনু। চাস যদি তোরা দেখতে একটা 7 রঙা রামধনু। বাবা, মা, এসো গো। বামাঝি, রামজি, এসো ছোড়দা, নদী। আকাশ জোড়া এ রামধনু চাও দেখতে যদি। ছোট্ট কমল, দুষ্টু কমল, ভুলে গিয়ে বল খেলা চিৎকার করে ডাকলো সবাই সেদিন বিকেল বেলায়। বৃষ্টির পরে ঝিলিমিলি রোদ, ঝিকিমিকি রামধনু। ছুটে এলো রবি, বীরু আর বুলু, মিলি আর তিনু, মনু। ছোট্ট পায়ের শব্দে পাখির কিচিরমিচির চুপ। হালকা হাতের হাততালি শুনে গাছগুলি খুশি খুব। মিষ্টি কথার ঢিল খেয়ে খেয়ে ফুল পাতা টলমল। ছোট্ট কমল, দুষ্টু কমল, মিষ্টি কমল। মিষ্টি সবাই, দুষ্টু সবাই, ছোট্ট সবাই। ঠিকরে কোথায় ছুটে ছিটকায় নেই কোনো ঠিকানায়। বুলু, বীরু, রবি চোখ তুলে চায়। মিলি, তিনু আর মনু লাফায়, চেঁচায়, চোখ তুলে চায়। চোখ তুলে দেখে আকাশের গায়ে ঝলমলে রামধনু। মা বাবা তখন চায়ের টেবিলে, বামাছি সাজছে পান। রামজি হেসেলে মশলা পিষছে, ছোড়দা করছে স্নান। ছোট্ট আরশিতে চুলের খোপাটা দেখছে নদী। শিগগিরই ছুটে এসো, রামধনু দেখবে যদি। হঠাৎ চেঁচিয়ে উঠলো কমল, বীরু, বুলু, মিলি, মনু। আকাশের গায়ে 1 মিনিটের 7 রঙা রামধনু। পেয়ালা ফুরুলে মা বাবা এলেন, নদী খোপা ঠিক করে। ছোড়দাও এলো গন্ধ রুমাল পকেটে ভরে। বামাঝি এলো না, সাজছে সে পান একলা বসে। রামজিও এলো না, রাতে রান্নার মশলা পিষছে কষে। বাবা মা বলেন, কোথায় কোথায়? নদী এসে বলে, কই? ছোড়দা বলছে, কিছু তো দেখিনে আকাশে। আকাশ বই। ওরা 7 জনে উল্টিয়ে পড়ে, হেসে না বাঁচে। আমরা দেখেছি, আমরা দেখেছি, তোমরা জব্দ হলে। দুষ্টু কমল নাচে আর হাসে এ কথা বলে। বীরু, বলু, রবি নাচে আর হাসে। তিনু, মিলি আর মনু, আমরা দেখেছি, আমরা দেখেছি ঝলমলে রামধনু। নমস্কার। বড় সুন্দর কবিতা। রামধনু আমরাও দেখি, আমরা বোধহয় এখনো ছোট আছি। তো যাই হোক, এরপরে চলে যাব পরের আবৃত্তিকার রিচা সরকারের কাছে। তার কবিতা শাশ্বতী, সুধীন দত্ত। কিন্তু তার আগে, তার কাছে যাওয়ার আগে কয়েকটা কথা কবি সম্বন্ধে, কবি সুধীন দত্ত সম্বন্ধে।
তো ওনার জন্ম বেনারসে 1901 সালের 30 অক্টোবর। আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি রবীন্দ্র প্রভাবমুক্ত বিশিষ্ট কবি, সমালোচক ও সাংবাদিক। তিনি 1929 সালে রবীন্দ্রনাথের সঙ্গে আমেরিকা ও জাপান ভ্রমণ করেন। যদি শিশির কুমার দাশের কথা ধার করতে হয় তাহলে বলা যায় তার কাব্যে আধ্যাত্মিক মুক্তির কথা নেই, আছে সর্বব্যাপী নাস্তিকতা। বিংশ শতকের মানুষের নানা সংশয় ও বিশ্বাসহীনতা তার কবিতার আর একটি প্রধান সুর। দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তার কবিতার ভিত্তিভূমি। চলে যাব রিচা সরকারের কাছে। ধন্যবাদ মানস। সুধীন দত্তের কবিতা পড়তে গিয়ে অধুনা আমেরিকাবাসী হিসেবে একটা কথা বলতে চাই। দীর্ঘদিন ছিলেন শিকাগো অর্থাৎ ইউনিভার্সিটি অফ শিকাগোতে, এবং সেখানে বসেই ওনার আত্মজীবনীর কাজ। আর ওনাকে নিয়ে যখন পড়াশোনা করছিলাম তখন জানলাম যে এই মাসেই অর্থাৎ জুন মাসে, যেমন অমিয় চক্রবর্তীর কথা বললে, এই মাসেই 25শে জুন পরলোক গমন করেছিলেন এই কবি। আমরা জুন মাসের এই কবিতার আসরে ওনাকে স্মরণ করতে পেরে গর্বিত। আমি সুধীন দত্তের সেই বিখ্যাত কবিতা পড়ছি, শাশ্বতী, যা হয়তো অনেকেই শুনেছেন। এখানে বাংলা সাহিত্যে ওই রকম প্রেমের কবিতা খুব কম লেখা হয়েছে। শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে, হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে ঘাটে বাটে আরব্ধ আগমনী। কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা, এখনই হারাবে কৌমুদী জাগরে যে, বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা, রঞ্জিত হবে দলিত শেফালি সেজে। মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি, নবান্নে তার আসন রয়েছে পাতা, পশ্চাতে চায় আমারই উদাস আঁখি, এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের ফাঁকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দিঠির মানে। একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। একটি পণের অমিত প্রগল্ভতা, মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা, প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে, মদমুকুলিত তারই দেহ সৌরভে, অনামা কুসুম অজানায় ওঠে মেতে। ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে, অমল আকাশে মুকুরিত তার হৃদি, স্বাতি মণিময় তারই প্রত্যাভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম, শিরোমরাজির কোমলতা ঘাসে ঘাসে, পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে, অমর রন্ধ্রে মৃত মাধুরীর কণা, সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে। আমি ভুলিব না, আমি কভু ভুলিব না, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। ধন্যবাদ। বাহ, এক দারুণ প্রেমের কবিতা শুনলাম রিচার থেকে। শাশ্বতী, আজকে শুরু করেছিলাম প্রেমের কবিতা দিয়ে কোনো মেয়ের প্রতি। এরপর শাশ্বতী থেকে চলে যাব আরেক
শাশ্বত মেয়ের কাছে, শাশ্বত প্রেমের কবিতা বলে দিতে হবে না বাংলা সাহিত্যে। সুদীপ্ত ঘোষ। নমস্কার, ধন্যবাদ মানস। আজকে আমি বেছে নিয়েছি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলেম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শাবস্ত্রীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারায়ছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিমে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। এই বনলতা সেন নিয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু মানে একটা কথাই বলবো আমি জীবনানন্দ সম্পর্কে। কি অসাধারণ রোমান্টিক কবি ছিলেন জীবনানন্দ। আর ভাগ্যিস ওই সময় মোবাইল ফোন বা ইন্টারনেটের জন্ম হয়নি, তাহলে হয়তো বনলতা সেনও কখনো জন্মাতো না। তো সেই দিক দিয়ে আমরা সত্যি খুবই ভাগ্যবান বলবো। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আর আমরা যে কল্লোল যুগের 5 কবি, সেই 5 কবি সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, জীবনানন্দ, অমিয় চক্রবর্তী আর বুদ্ধদেব বসুকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আমরা সত্যি আজ গর্ববোধ অনুভব করছি। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে আমি ফিরে যাচ্ছি রিচার কাছে। রিচা সরকার। পঞ্চকবিকে স্মরণ করে আমাদের আজকের অধিবেশন আমরা এখানেই শেষ করছি। আমরা আশা রাখবো আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন। আগামী দিনেও আমরা চেষ্টা করব নানা বিষয়ের কবিতা আপনাদের সামনে এমন ঘরোয়া আড্ডায় উপহার দেওয়ার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতা পড়বেন, কবিতা শুনবেন। নমস্কার, ধন্যবাদ।